শীতের সকাল, কুয়াশার চাদর যেন লেপ্টে আছে গ্রামের বাঁশবাগানে আর পুকুর ঘাটে। সূর্যটা আজ বড়ই নিস্তেজ। জমিদার বাড়ির শান বাঁধানো ঘাট পেরিয়ে খানিকটা এগোলেই বারিন চক্রবর্তীর জীর্ণ অথচ প্রাচীন ঘেরা বাড়ি। আজ সেই বাড়িতেই শোকের ছায়া, বিষাদের সুর। 70 বছরের বারিনবাবু গত রাতে ইহলোক ত্যাগ করেছেন। হঠাৎ করেই চলে গেলেন, কেউ টেরও পেল না। গ্রামের মুখুজ্জে মশাই বললেন, আহা, মানুষটা বড্ড কিপটে ছিল বটে, কিন্তু এমন হঠাৎ চলে যাবে ভাবিনি। বারিনবাবু ছিলেন গ্রামের 10 জনের একজন, তবে তার নামটা কানে এলেই দুটো বিশেষণ আগে আসত, কিপটে আর খুঁতখুঁতে। ব্রাহ্মণ মানুষ, পুজো আর্চায় নিমগ্ন থাকতেন, কিন্তু পয়সার ব্যাপারে ছিলেন বড্ড হিসেবি। তার 90 বছরের বৃদ্ধা মা এখনও বেঁচে আছেন, চোখ দুটো ঘোলাটে, কানেও খাটো। ছেলের মৃত্যুর খবরটা ঠিক কতটা বুঝেছেন তা বোঝা দায়। মাঝে মাঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে কি যেন খুঁজছেন। বাড়িতে এখন লোকের আনাগোনা, শ্রাদ্ধের আয়োজন চলছে। প্রথম পক্ষের স্ত্রী গত হয়েছেন ওই বছর 20 আগে। সেই পক্ষের মেয়ে নলিনী, বয়স প্রায় 45 হবে, স্বামীর সাথে এসেছে কলকাতা থেকে। মুখে বিষাদের ছাপ স্পষ্ট, কিন্তু বাবার কিপটেমিয়ার দ্বিতীয় বিয়ের ঘটনা তাকে ভিতরে ভিতরে কতটা অস্থির করে রেখেছে তা তার ছলছল চোখ দুটো বলে দিচ্ছিল। প্রথম পক্ষের সন্তান হিসেবে বাবার প্রতি তার একটা দুর্বলতা ছিলই, কিন্তু দ্বিতীয় বিয়ের পর থেকে বাবার তার মাঝখানে যেন একটা অদৃশ্য দেয়াল উঠে গিয়েছিল। হারাছেন দ্বিতীয় পক্ষের স্ত্রী জবা, বছর 40 হবে বয়স। বারিনবাবুর থেকে প্রায় 30 বছরের ছোট। তার মুখের রং ফ্যাকাশে, চোখ দুটো ফোলা। স্বামীর মৃত্যুতে শোক না ভয় তা বোঝা দায়। গ্রামের অনেকেই ফিসফিস করে জবা নাকি বারিনবাবুর শেষ জীবনে অনেক জ্বালাতন করেছে। অল্প বয়সী মেয়েকে বিয়ে করার পর থেকেই বারিনবাবুর মেজাজ নাকি আরও খিটখিটে হয়ে গিয়েছিল। দ্বিতীয় পক্ষের এক ছেলে আছে, নাম নরেন, বয়স বড় জোর 15, কিন্তু এই অল্প বয়সেই তার মুখখানা রুক্ষ, চোখে একটা কাঠিন্য। বাবার শ্রাদ্ধ হচ্ছে, কিন্তু তার মুখে শোকের লেশ মাত্র নেই, বরং একটা চাপা বিরক্তি যেন সবসময় লেগে আছে। বাবার কিপটেমি আর তার প্রতি অবহেলা, হয়তো এসবই তাকে এমন রুক্ষ করে তুলেছে। সে যেন এই পরিবেশে একেবারেই বেমানান। কারোর সাথে কথা বলছে না, কেবল ঘুরে ঘুরে দেখছে। তার এই নীরবতাই যেন একটা গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। বারিনবাবুর মৃত্যুর কারণ নিয়েও গ্রামে নানা কথা। কেউ বলছে বেশি বয়সে বড্ড খেতেন, হজম করতে পারতেন না। কেউ বলছে বুড়ো বয়সে বিয়ে করে শান্তি পাননি, তাই এমনটা হয়েছে। আবার কেউ কেউ চুপি চুপি বলছে হয়তো অন্য কোনো কারণ আছে। বারিনবাবুর ঘরে নাকি অনেক পয়সা জমানো ছিল, সেই পয়সা কোথায় গেল এই নিয়েও একটা অস্ফুট গুঞ্জন শোনা যাচ্ছিল। আমার মন কিন্তু ছিল অন্যদিকে। কাল রাত থেকেই একটা অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। আগের রাত্রে আমি তখন গভীর ঘুমে মগ্ন। এমন সময় মা হঠাৎ ডেকে উঠল, এই যে বাবু, বাবু শোন না রে বাবু, দেখ না বাইরে না একটা কেমন গোলমালের আওয়াজ পাচ্ছি, দেখ না বাবু। কি কোথায় রেখি? হ্যাঁ তাই তো,
ঠিক বললে, পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। ওফ, দেখি। রাত্রেবেলায় উঠে বাইরে বেরিয়ে পাশে দেখি বারিনবাবুর ঘর থেকে কান্নার রোল উঠেছে। বাবা, তোমার কি হয়ে গেল? সেখানে গিয়ে বুঝতে পারলাম তিনি মারা গেছেন। তারপর আমি, পাড়ার নন্টে, ট্যাপা, পটল, সমীরণ আমরা সবাই মিলে বারিনবাবুর দাহর ব্যবস্থা করলাম। তবে এত সহজে সবটা হয়নি। সেই ঘটনাই এবার বলি। ঝমঝম বৃষ্টির ফোঁটা পড়ছে, আকাশে মেঘের গর্জন। বারিন চক্রবর্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। আমি, নন্টে, ট্যাপা, পটল আর সমীরণ মিলে মাঝরাতে তার দেহ দাহ করতে নিয়ে যাচ্ছি। বারিনবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী জবা তার কিশোর ছেলে নরেনকে এত রাতে বাইরে যেতে দেননি। বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ এখনো ভেসে আসছে, কিন্তু আমরা নিঃশব্দে এগিয়ে চলেছি। কাঁধে বাঁশের খাটে বারিনবাবুর শায়িত দেহ। পথটা পিচ্ছিল। পুকুরঘাট পেরিয়ে জমিদার বাড়ির শান বাঁধানো সিঁড়ি পেরিয়ে আমরা শ্মশানের দিকে যাচ্ছি। বৃষ্টির ফোঁটা আমাদের কাপড় ভিজিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারপাশ মুহূর্তের জন্য আলোকিত হচ্ছে। আমরা 5 জন, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই, শুধু খাটের বাঁশের ক্যাচ ক্যাচ শব্দ আর আমাদের পায়ের ছপ আওয়াজ। হঠাৎ ট্যাপা ফিসফিস করে বলল, এই বুড়োটা কিন্তু টাকা জমছিল, কত টাকা জমে রেখেছিল কেউ জানে না। নন্টে তাকে ধমক দেয়, হ্যাঁ চুপ কর তোরা, মরা মানুষের নামে এমন বদনাম করিস না, নাহলে ভূত হয়ে তোদের কাঁধে যখন চেপে বসবে না তখন টের পাবি। পটল হেসে ওঠে, আরে এই দেখ, এখনই হয়তো বুড়ো উঠে বসবে রে। কথাটা শেষ হতে না হতেই খাটটা যেন হঠাৎ কেঁপে ওঠে। একটা অস্বাভাবিক ঝাঁকুনি, যেন কেউ ভিতর থেকে ধাক্কা দিয়েছে। আমরা সবাই থমকে দাঁড়াই। আমার বুকের ভেতরটা ধরাস করে ওঠে। বৃষ্টির শব্দের মধ্যেও যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরে আমাদের। আমি গলা খাকারি দিয়ে বলি, এই 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 কে বদমাশি করলো রে? হ্যাঁ, খাটে ধাক্কা দিল কে? নন্টে চোখ বড় বড় করে বলে, এই আমি না, আরে আমি তো পেছনে হাঁটছি। না না, আমরাও না। বাকিরাও না বলে উঠল। সমীরণের মুখ ফ্যাকাশে, সে কিছু বলছে না, শুধু খাটের দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে রাম জপ করতে লাগলাম, আর সবাইকে ইশারায় এগোতে বলি, রাম 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 রাম। এই এই চল 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 চল, দেরি করলে আরো ঝামেলা হবে, চল দেখি। আমরা আবার হাঁটা শুরু করি, কিন্তু মনের ভেতর একটা খটকা লেগে আছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে যেন কিছু একটা শোনা যাচ্ছে। মেঘের গর্জনের মাঝে একটা অস্পষ্ট শব্দ, কিন্তু কি তা বোঝা যাচ্ছে না। হঠাৎ নন্টে হাত তুলে সবাইকে থামতে বলল, তার মুখে ভয়ের ছাপ। শোন শোন, তুই দেখ না, কে যেন ফিসফিস করছে। ওই দেখ কিসের যেন আওয়াজ একটা। আমরা কান খাড়া করি। বৃষ্টির ঝিরঝির শব্দ, মেঘের ডাক, আর তার মাঝে একটা মৃদু ভারী নিঃশ্বাসের শব্দ, যেন কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। শব্দটা আসছে ঠিক আমাদের কাঁধের উপরে, খাটের দিক থেকে। এই এটা এটা কি 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 মরা মানুষ তো নিঃশ্বাস নেয় না? হ্যাঁ, সমীরণ ধমকে ওঠে, এই চুপ চুপ, আমি দেখছি, দাঁড়াও। সে এগিয়ে যায়, কিন্তু তার চোখেও ভয়। আমরা খাটটা মাটিতে নামিয়ে রাখি।
বৃষ্টির ফোঁটা খাটের সাদা কাপড়ে পড়ছে, আর বিদ্যুতের আলোয় বারিনবাবুর মুখটা মনে হচ্ছে যেন একটু হাসছে। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে বলি, আরে ও কিছু নেই, বৃষ্টির শব্দ হবে, এই এই চল চল চল। কিন্তু সমীরণ হঠাৎ বলে, আরে না না, আমি একবারই দেখবো, বুকটায় কান দিয়ে দেখি হৃৎপিণ্ড বন্ধ আছে কিনা। তার গলায় একটা অদ্ভুত দৃঢ়তা, যেন সে নিজেকে প্রমাণ করতে চায়। ট্যাপা চেঁচিয়ে ওঠে, পাগল হলি নাকি? মরা মানুষের বুকে কান দিবি? যদি কিছু হয় কি হবে? হ্যাঁ, সমীরণ তাচ্ছিল্যের হাসি দেয়, কিন্তু তার হাত কাঁপছে। সে ধীরে ধীরে খাটের কাছে যায়, বারিনবাবুর বুকের কাছে কান নামায়। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রয়েছি তার দিকেই। বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। সমীরণের মুখটা আরো ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই একটা শুকনো গাছের ডাল ভেঙে সমীরণের পিঠে পড়ে। সে চিৎকার করে ওঠে, ভূত 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 আছে এখানে, বাঁচাও, ভূত! লাফিয়ে উঠে পিছনে সরে যায় সে। তার চিৎকারে আমরাও আতঙ্কে ছিটকে যাই। নন্টে পিচ্ছিল মাটিতে পড়ে যায়, পটল দৌড়ে পুকুর ঘাটের দিকে ছোটে, আর আমিও ট্যাপা হুটোপাটি করে যে যেদিকে পারি দৌড়তি। আমি সমীরণের দিকে তাকিয়ে রাগত গলায় বলি, হেই হেই, কি দেখে এমন চেঁচালি রে? নাকি কিছু শুনতে পেলি? সমীরণের মুখ এখনো ফ্যাকাশে, তার চোখে ভয় আর বিস্ময় মেশানো। সে থেমে থেমে বলে, আমার পিঠে কেউ যেন হাত রাখলো, ঠান্ডা হিম হাত। আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমি ধমকে উঠি, হাত না পাগল, ওটা গাছের ডাল ছিল। তুই এমন ভীতু হলি কবে থেকে রে? নন্টি আর পটল মুখ চাওয়াচাওয়ি করে। ট্যাপা একটা কাঁপা কাঁপা হাসি দিয়ে বলে, আরে তাড়াতাড়ি চল, আমরা তো খাট ফেলেই পালিয়েছি। আমরা ধীরে ধীরে খাটের কাছে এগিয়ে যাই। বিদ্যুতের ঝলকানিতে খাটটা স্পষ্ট দেখা যায়, কিন্তু পরের মুহূর্তে আমার মাথা ঝিমঝিম করে ওঠে। খাটে বারিনবাবুর দেহ নেই। সাদা কাপড়টা জড়িয়ে পড়ে আছে, কিন্তু তার ভেতর কিছুই নেই। পটলের গলা কেঁপে যায়। এটা এটা কি কি হলো? হ্যাঁ, এই আরে মরা কোথায় গেল? নন্টে চারপাশে তাকায়, তার চোখে আতঙ্ক। আমি চেঁচিয়ে উঠি, আরে আমরা তো মিনিট দুয়েকের জন্যই পালিয়েছিলাম, এত তাড়াতাড়ি কিভাবে? এই এই খুঁজে দেখ, খুঁজে দেখ, কেউ নিয়ে গেছে নাকি? আমরা হন্যে হয়ে চারপাশে তাকাই। কুয়াশার মধ্যে বাঁশবাগানের দিকে, পুকুর ঘাটের কাছে, এমনকি ঝোপঝাড়ের মধ্যেও খুঁজি, কিন্তু কিছুই নেই। শুধু বৃষ্টির শব্দ আর আমাদের নিজেদের হাঁপানির আওয়াজ। হঠাৎ কোথা থেকে যেন একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো মনের ভুল, কিন্তু শব্দটা পরিষ্কার হতে থাকলো। একটা গভীর ক্ষণক্ষণে হাসি। আমরা থমকে দাঁড়াই। নন্টে ফিসফিস করে বলে, এটা কার হাসি? আমরা একে অপরের দিকে তাকাই। সবাই শুনতে পাচ্ছিল। এই মনের ভুল হতে পারে না। এটা এটা কিসের আওয়াজ? ওই ওই বারিনবাবুরই না? হ্যাঁ, চুপ কর, আমি ধমক দিই, কিন্তু আমার নিজের বুকের ভিতরটা ধরাস ধরাস করছে। হাসির শব্দটা যেন চারপাশ থেকে আসছে, কিন্তু কিন্তু কাউকে যে দেখা যাচ্ছে না। কুয়াশার মধ্যে কিছু একটা কি যেন নড়ছে,
না না, হয়তো আমার মনের ভুল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ট্যাপা হঠাৎ বলে, এক কাজ কর, খাটটা পুড়িয়ে ফেলি। মরা হয়তো কোনো বন্য জানোয়ার টেনে নিয়ে গেছে, এই খাট রেখে লাভ নেই। সমীরণ তাচ্ছিল্যের হাসি দেয়। জানোয়ার? হ্যাঁ জানোয়ার। তা এত তাড়াতাড়ি জানোয়ার এসে মরা নিয়ে চলে যাবে? হ্যাঁ, আর জানোয়ারের এই এই হাসি, হ্যাঁ জানোয়ারের এই হাসি, এই হাসি জানোয়ার, কি যে বলিস কোনো ঠিক নেই। তুই চুপ কর। আমরা কি এখানে দাঁড়িয়ে ভূতের গল্প শুনবো? খাটে আগুন দে, শেষ করে ফেলি। আমরা দ্বিধায় পড়ে যাই। মরা নেই, খাট খালি, আর এই হাসির শব্দ যেন আমাদের ঘিরে ধরছে। আমি নন্টের দিকে তাকাই, সে রাম রাম জপছে, চোখ বন্ধ। রাম 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 রাম। তারপর আমরা ন্যাড়াতলার শ্মশানে ওই খাটকে আগুন ধরাই, আর ফিরে এসে সবাইকে বলি যে বারিনবাবুকে দাহ করে ফিরে এসেছি। এতদূর অবধি ঠিক ছিল, কিন্তু তারপর শুরু হয় সমস্যা। বাড়ি ফিরতে ফিরতে আমি একটা আষ্টে গন্ধ ক্রমাগত অনুভব করি। ঘরে এসে স্নান করেও গন্ধটা যেন যেতেই চাইছে না। মা যদিও কোনো গন্ধ পায়নি। পরের দিন থেকে বারিনবাবুর বাড়িতে ভীষণ গণ্ডগোল। কুয়াশা এখনো জড়িয়ে আছে গ্রামের বাঁশবাগানের পুকুর ঘাটে। সূর্যের আলো নিস্তেজ, যেন শীতের কুয়াশার চাদর ভেদ করতে পারছে না। বারিনবাবুর জীর্ণ বাড়ির দিকে তাকালে মনে হয় শোকের চেয়েও বড় কিছু ঘটছে। দূর থেকে উঠোনের চিৎকার আর তর্কের আওয়াজ ভেসে আসছে। আমি, নন্টে আর পটল কৌতূহলী হয়ে বাড়ির কাছে গেলাম। দেখি নলিনী আর জবা মুখোমুখি দাঁড়িয়ে, দুজনের মুখেই রাগ আর অভিমানের ছায়া। নলিনীর চোখে জল, তার গলা কাঁপছে। এ বাড়ি আমার বাবার, তুমি এসে সব নিয়ে নিতে চাও, কিন্তু আমি যাব না। আমারও অধিকার আছে এখানে। তুমি জানো বাবা আমাকে কত ভালোবাসতেন। জবা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভালোবাসতেন? তুমি তো এই বাড়ির কুলোটা, ডাইনি। তোমার চিন্তায় চিন্তায় ওই মানুষটা শেষ হয়ে গেল। নিজের বাবাকে খেলে লজ্জাও করে না, নষ্টা মেয়ে কোথাকার। আমি ছিলাম এখানে, আমি তাকে দেখেছি। আর তুমি, তোমার জন্যই তোমার বাবা শান্তিতে মরতে পারলেন না। বেঁচে থাকতে তো আর মানুষটাকে শান্তি দিলে না। এবার বিদায় হও মা আমার। নলিনী অসহায়ের মতো তাকায়, তার চোখের জল গড়িয়ে পড়ছে, কিন্তু কথা বলার মতো শক্তি যেন হারিয়ে গেছে তার। সে শুধু মাথাটা নিচু করে, তার কাঁধ কাঁপছে। জবা আরও কিছু বলতে যায়, কিন্তু আমার নজর চলে যায় উঠোনের এক পাশে বারিনবাবুর বৃদ্ধা মা। আমরা তাকে পিসিমা বলে ডাকি। তিনি দাওয়ায় বসে আছেন, তার ঘোলাটে চোখ দিয়ে কি যেন দেখছেন। মুখে অস্পষ্ট কথা, যেন কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলছেন, কিন্তু কিন্তু তার সামনে তো কেউ নেই। আমি নন্টেকে ইশারায় বলি, এই এই দেখ তো, মানে পিসিমা কি করছেন? নন্টে ভ্রু কুঁচকে তাকায়। পটল ফিসফিস করে বলে, এই ওই বুড়ি তো কানেও শোনে না, চোখেও দেখে না, তাহলে কারোর সঙ্গে কথা বলছে বলতো? আমি সাহস করে এগিয়ে যাই। নলিনী আর জবার তর্কের আওয়াজ পিছনে মিলিয়ে যায়। পিসিমার কাছে গিয়ে নরম গলায় বলি, পিসিমা, ও পিসিমা, বলছি কার সঙ্গে কথা বলছেন? পিসিমা আর কিছু বলেন না। তার কুঁচকানো হাতটা ধীরে ধীরে তুলে সামনের দিকে ইশারা করেন। আমি সেদিকে তাকিয়ে
একবারের জন্য চমকে যায়। কালো শাল জড়িয়ে বারান্দার সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে গেল মনে হলো। না, নির্ঘাত কেউ চুরির মতলব করে ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওদিকে যাই, আর কথা না বাড়িয়ে পিছু নিলাম ওই ছায়ামূর্তির। কালো শাল জড়ানো সেই অস্পষ্ট আকৃতি বারিনবাবুর পুরনো বাড়ির সিঁড়ির দিকে মিলিয়ে গেল। আমার বুকের ভিতর ধরাস ধরাস করছে, তবু কৌতূহল আমাকে টানছে। সিঁড়িগুলো পুরনো কাঠের, পা ফেললেই ক্যাচ ক্যাচ শব্দ ওঠে। বাইরে কুয়াশা জড়ানো সকাল, ঠান্ডা হাওয়া গায়ে কাঁটা দেয়। আমি সন্তর্পণে উপরে উঠি, পিছনে নন্টে আর পটলের ফিস ফিস ভেসে আসছে। এই কোথায় যাচ্ছিস? ওই যাচ্ছিসটা কোথায়? আরে পাগল হলি নাকি? কিন্তু আমি তাকাই না, শুধু এগিয়ে যাই। বারান্দায় পৌঁছে দেখি সেই কালো ছায়া একটা ঘরের দরজার দিকে মিলিয়ে গেল। দরজাটা অল্প ফাঁক, ভিতরে ঘুপছি অন্ধকার। আমার পা নিজের অজান্তেই মাটিতে আটকে যাচ্ছে, তবু আমি দরজা ঠেলে ঢুকে পড়ি। ঘরের ভিতর কিছুই দেখতেই পেলাম না। ধুলো জমা মেঝে, কোণে ভাঙা একটা চৌকি, আর একটা জানলা দিয়ে কুয়াশাচ্ছন্ন আলো ঢুকছে। জানলার বাইরে একটা তাল গাছ দাঁড়িয়ে, তার পাতাগুলো সামান্য কাঁপছে। আমি চারপাশে তাকাই, কিন্তু ছায়াটার কোনো চিহ্ন নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমি জানালার কাছে গিয়ে দাঁড়াই। বাইরে কুয়াশার পর্দায় তাল গাছের মাথাটা ঝাপসা। হঠাৎ একটা দমকা গুমোট হাওয়া এসে আমার মুখে লাগে। ঘরের ভিতরের জমে থাকা নিস্তব্ধতা যেন নিঃশ্বাস ফেলল। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কাল রাতে সেই আঁশটি গন্ধটা আবার যেন ফিরে আসে, পচা মাটির মতো আর তীব্র। আমি চোখ শুরু করে তাল গাছের দিকে তাকাই। কিছু একটা দুলছে মনে হয়, কিন্তু কুয়াশায় স্পষ্ট বোঝা গেল না। আমি ঘরের চারপাশে এই আঁশটি গন্ধের উৎস খোঁজার চেষ্টা করি, কিন্তু কিছুই পাই না। আমি ধীরে ধীরে পিছনে ফিরি, আর তখনই আমার শ্বাস বন্ধ হয়ে যায়। ঘরের ফ্যানে উল্টো হয়ে দুলছে একটা মানুষ, পাঞ্জাবি পরা, বয়সে 70-এর কাছাকাছি। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো খোলা, যেন আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসছে। আমার পা অবশ হয়ে যায়, হাত থেকে রক্ত সরে যায়। এই যে কাল রাতে আমরা দাহ করে এসেছি বলে মনে করেছিলাম, সাক্ষাৎ বারিনবাবু। আমি ভয় পেয়ে চিৎকার করার আগেই বারিনবাবু এক লাফে চেপে পড়ে আমার কাঁধে, আর আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসে। আমি কিছু বলতে চাই, তার আগেই কেমন যেন পাগুলো টলে ওঠে আমার। আমি কিছু বলতে চাই, কিন্তু আমার মুখ দিয়ে শব্দ বেরোয় না। কিন্তু মনের ভিতর আতঙ্কের ঢেউ। এই, একদম যাবি না। বারিনবাবুর গলা কানের কাছে গর্জে ওঠে, গভীর আর কর্কশ। একটা আওয়াজ করলে ঘাড় মুটকে দেবো এক্ষুনি, বুঝলি? আমার গলা শুকিয়ে যায়। ভয়ে ভয়ে ফিস ফিস করে বলি, আপনি আপনি আমার কাছে কেন এলেন? আমি কি দোষ করলাম? বারিনবাবুর কাঁধে চেপে থাকা দেহটা যেন হালকা, কিন্তু আমার শরীরে একটা অদ্ভুত চাপ। তিনি ক্ষণক্ষণে গলায় বললেন, দোষ গুণের কথা পরে হবে, তুই সামনে ছিলি তাই তোর কাঁধে চড়লাম, এতে এত হাউমাউ করার কি আছে? হ্যাঁ, আমি কাঁপা কাঁপা গলায় বলি, কিন্তু
কিন্তু আপনি তো... আমি বলতে পারি না যে তাকে দাহ করা হয়েছে। শব্দগুলো গলায় আটকে যায়। তার বদলে জিজ্ঞাসা করি, আপনি এখানে চান কি? কেন এমন করছেন? বারিনবাবু একটা ঠান্ডা হাসি দেন, যেন আমার ভয় দেখে মজা পাচ্ছেন। কারণ জানতে চাস? ওসব কথা পরে হবে, আগে আমার একটা কাজ করে দে তো। আমার হাত পা ঠান্ডা, তবু সাহস করে বলি, হ্যাঁ কাজ? কি কাজ? কি করতে হবে আমাকে? তিনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেন, এই ঘরের আলমারির তলায় একটা কাঠের দেরাজ আছে, তার ভেতর আমার উইল রাখা, সেটা বের কর। তার গলায় একটা তারা। তারপর বাইরে সবার সামনে নিয়ে যাবি। আমি চোখ বড় বড় করে তাকাই। উইল? বারিনবাবুর সম্পত্তির কথা ফিসফিস করে, কিন্তু এখন এই অবস্থায় আমি আমতা আমতা করে বলি, কিন্তু কিন্তু বাইরে সবাই যদি আপনাকে আমার কাঁধে দেখে, সবাই তো ভয় পেয়ে যাবে। বারিনবাবু হঠাৎ বিকট শব্দে হেসে ওঠেন। ঘরের দেওয়ালে সেই হাসি প্রতিধ্বনিত হয়, যেন কুয়াশার মধ্যে থেকে আরো গভীর হয়ে আসছে। ভয় পাবে? তুই ছাড়া কেউ আমাকে দেখতে তো পাবেই না, আর শুনতেও পাবে না। আমি শুধু তোর জন্য এসেছি। আমার মাথা ঝিমঝিম করে, কাঁধে তার দেহের চাপ, সেই আঁশটে গন্ধ, আর এই কথাগুলো। আমি কিছু বলতে যাই, কিন্তু পা টলে যায়। ঘরের জানলা দিয়ে বাইরে তাল গাছটা হাওয়ায় দুলছে দেখতে পাচ্ছি। আমি ফিসফিস করে বলি, আপনার হুইল? কিন্তু কিন্তু আমি কেন? আমি তো... চুপ! কথা না বাড়িয়ে কাজটা কর, নইলে... তিনি থামেন, কিন্তু তার চোখের দৃষ্টি যেন আমার ভিতরের ভয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করে নেয়। আমি আর কিছু বলতে পারি না। ধীরে ধীরে আলমারির দিকে এগোই। কাঠের দরজাটা পুরনো, ধুলোয় ভরা। আমি হাঁটু গেড়ে বসি, তারপর তার তলায় হাত রাই। সত্যি একটা ছোট্ট কাঠের দেরাজ, টানতেই খুলে যায়। ভেতরে একটা মলিন কাগজ, পুরনো আর কুঁচকানো। আমি কাঁপা হাতে সেটা তুলে নিই। এই তো। বারিনবাবু ফিসফিস করেন, এইবার বাইরে যা, সবাইকে দেখা। আমি আর কোনো কথা না বলে চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। অনুভব করি আমার কাঁধে যেন ভারী কিছু একটা চেপে থাকার জন্য কাঁধটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। আমি কাঁপা পায়ে বারিনবাবুর পুরনো বাড়ির কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামি। আমার কাঁধে এখনও বারিনবাবুর ঠান্ডা অদৃশ্য উপস্থিতি যেন বরফের মতো আমার হাড়ে ঢুকে গেছে। হাতে কুঁচকানো উইলের কাগজটা ধরা, যেন এটা কোনো একটা ভারী পাথর। উঠোনে পা রাখতেই জবা আর নলিনীর তর্কের আওয়াজ কানে ধাক্কা মারে। সকালের বিষণ্ণ হওয়ার বাঁশবাগানের পাতা যেন কাঁপছে, আর উঠোনের মাটিতে বৃষ্টির দাগ ভিজে এখনো। নলিনী কাঁদতে কাঁদতে বলছে, তুমি বাবার সম্পত্তি লুট করতে চাও। বাবা কখনো তোমাকে ক্ষমা করবেন না। জবার গলা তীক্ষ্ণ। তোমাকে সেটা দেখতে হবে না বাচ্চা, তুমি পোটলা বেঁধে বিদায় হও। আমি তাদের মাঝে এসে দাঁড়াই, হাতে কাগজটা ধরা। হঠাৎ আমার কানে বারিনবাবুর ফিসফিস,
গভীর আর কর্কশ। এবার এদের কাগজটা দেখা। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মনে হয় কেউ যেন আমার কানের ভিতর ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। জবা আবার মুখ খোলে। তুই এখানে সামনে এসে দাঁড়িয়ে পড়লি কেন? আমি তাকে থামিয়ে কাঁপা গলায় বলি, ওপরের ঘরে এইটা পেয়েছি। কাগজটা তুলে ধরি। আমার হাত অল্প কাঁপছে। জবা চোখ শুরু করে তাকায়, তারপর ঝাঁপিয়ে পড়ে কাগজটা ছিনিয়ে নেয়। সে নড়ে চড়ে দেখে, মুখে বিরক্তি। এটা কিসের কাগজ? ইংরেজির ছুরি। আমি এসব বুঝি না। তার চোখে অবিশ্বাস আর রাগ মিশে আছে। নলিনী চোখের জল মুছে আমার দিকে তাকায়। তার মুখে আশার ভয় মেশানো। গ্রামের মুখার্জি মশাই যেন উঠোনের একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এগিয়ে আসেন। তিনি চশমা ঠিক করে গম্ভীর মুখে কাগজটা হাতে নেন। কিছুক্ষণ পরে তিনি গলা খাঁকারি দিয়ে বলেন, এটি বারিন চক্রবর্তীর উইল, স্পষ্ট লেখা। তার মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি প্রথম পক্ষের মেয়ে নলিনী আর তার মা পাবেন। মায়ের মৃত্যু হলে সেই ভাগ নলিনীর, বাকি অর্ধেক জবার। জবার মৃত্যুতে তার অংশের অর্ধেক অর্থাৎ 1/4 নরেন পাবে, আর বাকি 1/4 অনাথাশ্রমে দেওয়া হবে। নলিনী ফুঁপিয়ে ওঠে। তার চোখে অবিশ্বাস আর স্বস্তি। জবার মুখ ফ্যাকাশে, যেন কেউ তার বুকে ঘুষি মেরেছে। সে আমার দিকে কটমট করে তাকায়। তার চোখে এমন আগুন যেন আমাকে গিলে খাবে। তুই এটা কোথায় পেলি? কি ষড়যন্ত্র করছিস? হ্যাঁ, আমি কিছু বলতে যাই, কিন্তু তখনই কানে আবার বাড়িনবাবুর ফিসফিস, এই চোখ দিয়েই তো জ্বালিয়ে মারলো আমাকে সর্বনাশী। তার গলা এতটাই ঠান্ডা যে আমার মেরুদণ্ড বেশ শিহরণ বয়ে যায়। যাই হোক, সমস্ত ব্যাপারটা এখানে সাময়িকভাবে মিটে যায়। জবা কাকিমা খানিকটা বাধ্য হয়ে নলিনীকে থাকতে দেয় এই বাড়িতে, কিন্তু আমার ভিতর থেকে ভয় তখনও কাটেনি। কাঁধের উপর একটা না একটা বোঝা কিছুতেই যেন নামতে চাইছে না। আমি একবার বললাম ওনাকে, আচ্ছা, আমি তো আপনার কাজটা করে দিলাম, এবার আমাকে ছেড়ে দিন অন্তত। অত সহজ আমাকে ঘাট থেকে নামানো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি কোথাও যাব না। আমার গলা কেঁপে ওঠে। প্রতিশোধ? কিন্তু আপনি তো মারা গেছেন, তার প্রতিশোধ কি করে? আমার কথা সম্পূর্ণ হতে দেবার আগেই ওই আত্মা বলে উঠল, আরে নিকুচি করেছে তোর সাধারণ মৃত্যু। একমাত্র আমি জানি সত্যিটা কি। শোনো হে ছোকরা, যে আমাকে মেরেছে তাকেও আমি ছাড়বো না। আমার হয়ে তুই তাকে মারবি। না না না, আমি তো পারবো না এসব মারামারি। ওরে বাবা, ছেড়ে দিন আমায়। আমায় ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেব? তাও আবার তোকে? বারিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই জেলে পাড়ার ওঝার কাছে। ওনাকে গিয়ে আমার সমস্যার কথা বলি। বাবা, বাবা, রক্ষে করুন আমায়, রক্ষে করুন। এই যে আমার কাঁধে একটা ভূত চেপে রয়েছে। সব সময় কানের কাছে ফিস করে কথা বলছে। এইরকম কাঁধ আমার ফুলে ঢোল হয়ে গেছে। দয়া করে আমায় বাঁচান। এই বাচ্চা, কিচ্ছু হবে না, দাঁড়া, এখনই আমি দেখছি। এই বলে এই ওঝা একটা ঝাঁটা হাতে নিয়ে তার ডগায় আগুন লাগালেন। তারপর ওই জ্বলন্ত ঝাঁটা দিয়ে আমার গায়ে সপাটে মারতে শুরু করলেন। আমি তখন যন্ত্রণায় ছটপট করছি। বাবারে,
বাবারে, বাবা বাবা লাগছে, কি করছেন? বাবারে থামুন, উরি বাবারে, বাবা আমি বাবা, আমি বাবারে। আর আমার কাঁধের উপর বারিনবাবুর আত্মার বিভৎস হাসি। তুই কি ভাবলি ওই ওঝা তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? ও শালা পুচরুক, রোজ রাতে তারিখে উল্টে থাকে আর দিনে লোকেদের বোকা বানিয়ে টাকা রোজগার করে। দাঁড়া, এখনই একে মজা দেখাচ্ছে। এই বলে বারিনবাবু কি যেন একটা করলেন। অমনি হঠাৎ ওই ওঝা করে চিৎকার করে উঠল। হাত থেকে পড়ে গেল ঝাঁটা। কুরকুর কুরুত করে দুবার আওয়াজ হলো। মনে হলো যেন কেউ মুছড়ে ভেঙে দিল সেই ওঝার হাত। আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো ওই ওঝা। সঙ্গে সঙ্গে সামনে ধরে থাকা আগুনের মধ্যে থেকে কয়েকটা কাঠ উঠতে উঠতে ওঝার গায়ে সপাটে মারতে শুরু করলো। এই ওঝার আর পালানোর রাস্তা নেই। মাগো বাবাগো বলে এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াতে লাগলো। বাগো বাবা গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। ব্যর্থ হয়ে আমি বাড়ি ফিরে এলাম। আষ্টে গন্ধটা এখন আমার সারা গায়ে ছড়িয়ে গেছে। আমি ক্লান্ত হয়ে বিছানার উপর বসে পড়ি। হঠাৎ বারিনবাবু বললেন, কিরে, টক মিটলো ওঝার কাছে গিয়ে? আমাকে আবার ওঝার ভয় দেখাচ্ছে। জ্যান্ত অবস্থায় ওই সারা দম ছিল না আমার ক্ষতি করার। এখন তো মরে গিয়ে আমি আরো শক্তিশালী রে। কি চান আপনি? আমি তো আপনার সব কথা শুনলাম, ছেড়ে দিন না এবার আমাকে। আমি কোথায় বললাম তোকে ধরে রাখবো? খালি একবার প্রতিশোধটা নি, তারপরেই তোকে ছেড়ে দেব। আপনি বুঝছেন না কেন? আমি কাউকে খুন করতে পারবো না। আমি কখনো এরকম কাজ করিনি। এর আগে কখনো কোনো ভূতকে ঘাড়ে চাপিয়েছিস নিজের? না, তাও কখনো করিনি। এখন তো দিব্যি চাপিয়ে ঘুরে বেড়াচ্ছিস। এটা যেমন পারলি ওটাও পারবি না? কোনোভাবেই না, কাউকে আমি মারতে পারবো না। তবে এক কাজ করি, আমি বরং তোকেই মেরে ফেলি। আমি ওনাকে এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। তাই এবার নিস্তেজ হয়ে বললাম, তাই করুন, আপনি বরং আমাকেই মেরে ফেলুন। এরপর কিছুক্ষণ সব চুপচাপ রইল। তারপর আবার ওনার গলা শোনা গেল, এক কাজ কর, জবাকে গিয়ে বলবি যে আমার লুকোনো সম্পত্তি কোথায় আছে তুই জানিস। ও যখন জানতে চাইবে সেটা কোথায় আছে, তখন তুই বলবি চণ্ডীডাঙ্গার মাঠের পিছনে বুড়ো বট গাছের নিচে রাত্রিবেলায় দেখা করতে। শুধু এইটুকু কর তুই। জবা কাকিমার বাড়ির উঠোনে পৌঁছতেই দেখি তিনি দাওয়ায় বসে কি যেন ভাবছেন। তার মুখে এখনও সেই কটমট দৃষ্টি, যেন উইলের ঘটনায় আমার উপর রাগ পুষে রেখেছেন। আমি কাছে গিয়ে ইতস্তত করে বলি, কাকিমা বলছি, একটা কথা ছিল। জবা কাকিমা চোখ তুলে তাকান, তার ভ্রু কুঁচকে যায়। কি চাস তুই? আবার কোন ঝামেলা নিয়ে এলি? তার গলায় সন্দেহ আর বিরক্তি মিশে আছে। আমি গলা কাঁকড়ে দিয়ে বলি, আসলে বারিনবাবু যে সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন তার সন্ধান আমি জানি। আপনি যদি জানতে চান তাহলে আজ মাঝরাতে চণ্ডীডাঙ্গার পিছনে ওই পুরো একটা বটগাছ আছে না,
ওই তার তলায় একা আসবেন। জবা কাকিমার চোখ সরু হয়ে যায়। সম্পত্তি? তুই এসব কি বলছিস? কোথায় পেলি এই খবর? তিনি উঠে দাঁড়ান, আমার দিকে এগিয়ে আসেন। কে বলেছে তোকে? কি মতলব? হ্যাঁ, কি মতলব তোর? আমার বুক ধরাস করে, কাঁধে বারিনবাবুর ফিসফিস। বলিস না কিছু, বলিস না, চলে যা। আমি আর দ্বিধা না করে বলি, আমি আর কিচ্ছুটি বলবো না কাকিমা। রাতে বটগাছের তলায় আসবেন, তাহলেই জানতে পারবেন। জবা কাকিমা হাত তুলে কিছু বলতে যান। এই দাঁড়া, তুই এসব কি শুরু করলি? কিন্তু আমি আর থামি না, দ্রুত পা চালিয়ে উঠোন থেকে বেরিয়ে যাই। পিছনে তার ধমকের আওয়াজ। আমার কাঁধে সেই ঠান্ডা চাপ আরো জোরে অনুভূতি হয়, যেন বারিনবাবু হাসছে। মাঝরাতে ঠিক একটু আগে আমার চোখ ঘুমে ঢুলে এসেছে। বিছানায় শুয়ে শুয়ে কুয়াশাচ্ছন্ন জানালার দিকে তাকিয়ে আছি। তখন হঠাৎ গালে সপাটে একটা চড় পড়ে। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। তরবরি বিছানা থেকে উঠে বসি, হাত গালে রেখে চারপাশে তাকাই। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের ম্লান আলো ঘরে ঢুকছে। কানের কাছে বারিনবাবুর ফিসফিস আর কর্কশ ঠান্ডা গলা। এই ওঠ ছোকরা, ওঠ, ওঠ তাড়াতাড়ি, এবার যে আমাদের বেরোতে হবে। আমার হৃৎপিণ্ড ধরাস করে। কাঁপা হাতে কম্বল সরিয়ে বিছানা থেকে নামি, দরজাটা আলতো করে লাগিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। বাইরে কুয়াশার চাদরে গ্রাম ঢাকা। রাস্তায় কোনো জনমানব নেই। চণ্ডীডাঙ্গার মাঠের নাম শুনেই আমার পা যেন থরথর করে কাঁপছে। সেই পুরো জমি যেখানে গ্রামের লোকে দিনের বেলাতেও যেতে ভয় পায়। আমি ফিসফিস করে বলছি আমার ভয় করছে, ওই জায়গা তো নিরাপদ নয়। বারিনবাবু আমার কাঁধে চেপে হাসেন। সেই হাসিতে রাতের বাতাস যেন কেঁপে ওঠে। ভয়? তোর সঙ্গে আমি আছি, স্বয়ং ভূত। তোর আবার কিসের বিপদ? আমি মনে মনে ভাবি, সবচেয়ে বড় বিপদ তো আমার কাঁধেই বসে। এর থেকে খারাপ আর কি বা হতে পারে? চণ্ডীডাঙ্গার মাঠে পৌঁছতেই আমার শ্বাস বন্ধ হয়ে আসে। ঘুরঘুরে অন্ধকার, চারপাশে ঝিঝি পোকার একটানা ডাক। দূরে পুরনো বটগাছটা দাঁড়িয়ে, তার ঝুড়ি নড়ছে যেন অদৃশ্য হাতে টানা হচ্ছে। কুয়াশার মধ্যে মাটি থেকে পচা পাতার গন্ধ ভেসে আসছে। বারিনবাবু ফিসফিস করেন, গাছের মগ ডালে উঠ। আমি ইতস্তত করে বলি, অনেকদিন তো গাছে উঠিনি, অভ্যাস নেই, যদি পড়ে যাই। তিনি তাচ্ছিল্যের হাসি দেন। তোর কোথাকার, এতটুকু সাহস নেই? তারপর উনি আবার কি যেন একটা করেন। হঠাৎ আমার হাত পা যেন নিজে নিজেই সক্রিয় হয়ে ওঠে। আমার অজান্তেই হাতগুলো গাছের খোলস ধরে আর পা শিকড় বেয়ে উঠে যায়। মুহূর্তের মধ্যে আমি মগ ডালে। হৃৎপিণ্ড ধকধক করছে। ঘন অন্ধকারে বটগাছের পাতা যেন ফিসফিস করছে। দূরে কুকুরের ডাক, আর কুয়াশার মধ্যে অদ্ভুত একটা শীতল হাওয়া। কতক্ষণ এভাবে বসে আছি তা খেয়াল নেই। কিছুক্ষণ পর দূর থেকে কালো চাদর মুড়ি দেওয়া একটা আকৃতি এগিয়ে আসছে এদিকেই। আমার বুক কেঁপে ওঠে। এ তো জবা কাকিমা।
তার পায়ের শব্দ মাটিতে মচমচ করে। গাছের তলায় পৌঁছতেই আমার মুখ দিয়ে আমার অজান্তে বারিনবাবুর গলা বেরিয়ে আসে, গম্ভীর আর ভয়ঙ্কর। চিনতে পারছো আমাকে? জবা কাকিমা থমকে দাঁড়ান, তার চোখে ভয়, চাদরের ফাঁকে মুখ ফ্যাকাশে। তুমি তুমি এখানে? কিন্তু কি করে, কোথা থেকে এলে? কি ভেবেছিলি জবা, মুখে বালিশ চেপে আমাকে শেষ করবি আর কেউ জানবে না? জবা কাকিমা পিছিয়ে যান, হাত কাঁপছে। না না, আমি কিচ্ছু করিনি। তুমি ভুল বুঝছো, আমি শুধু সম্পত্তির জন্য। তার কথা থেমে যায়। তিনি নিজেই নিজের দোষ ফাঁস করে ফেলেছেন। বারিনবাবুর গলা আমার মুখ দিয়ে গর্জে ওঠে। অজুহাত রাখ, সম্পত্তির লোভে তোকে ডেকেছি এখানে প্রতিশোধ নিতে। না না, ছেড়ে দাও আমায়, আমি কিচ্ছু করিনি গো, ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমায়, খুব বড় ভুল হয়ে গেছে। আর শাস্তি তোকে পেতেই হবে। আগের দিন রাত্রে যখন আমার দম বন্ধ হয়ে আসছিল, বালিশের চাপে ছটফট করছিল সারা শরীরটা, চোখের পাতা বিস্ফোরিত হয়ে বাইরে বেরিয়ে আসছিল, তখন আমিও বলতে চেয়েছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু বাঁচতে দিসনি আমায়, বাঁচতে দিসনি আমার সম্পত্তির জন্য। এবার তোর পালা। হঠাৎ গাছের শিকড়গুলি মাটি থেকে উঠে আসে যেন জীবন্ত সাপ। জবা কাকিমা পিছিয়ে যেতে চেষ্টা করেন, কিন্তু শিকড়গুলো তার পা পেঁচিয়ে ধরে। তিনি ছটফট করে চিৎকার করেন, না, আমাকে ছাড়ো, আমি কিচ্ছু করিনি। কিন্তু তার কান্না রাতের অন্ধকারে মিলিয়ে যায়। শিকড়গুলো তাকে মাটিতে আছড়ে মারে, একবার দুবার। জবা কাকিমার চিৎকার আতঙ্কে ভরা, না, আমাকে ছাড়ো, আমি কিচ্ছু করিনি। কিন্তু চণ্ডীডাঙ্গায় কেউ শুনতে নেই। একটা শিকড় তার গলায় পেঁচিয়ে ধরে, শক্ত করে চেপে ধরে। তিনি হাত পাছলে বাঁচার চেষ্টা করেন, কিন্তু ধীরে ধীরে তার শরীর নেতিয়ে পড়ে। চাঁদের ম্লান আলোয় তার মুখ ফ্যাকাশে, চোখ স্থির। আমি গাছের ডালে বসে কাঁপছি। আমার মুখ দিয়ে বারিনবাবুর হাসি বেরিয়ে আসে। জবা কাকিমার নিথর দেহ ধুলোয় লুটিয়ে পড়েছে। বটগাছ থেকে পাশ কাটিয়ে আমি এবার নেমে আসি। হঠাৎ কাঁচটা একেবারেই হালকা হয়ে যায় আমার। অনুভব করি একটা ভারী বোঝা যেন নেমে গেছে। তারপর দেখি সামনে জমাট বাঁধা একটা সাদা ধোঁয়া। তুই আমাকে খুব সাহায্য করেছিস, আর একটা কাজ বাকি আছে। আগের দিন রাত্রে যেখানে তোরা আমার খাটটা নামিয়ে রেখেছিলিস, আর বাঁদিকে বড় ছাতিম গাছের নিচে একটা গর্ত রয়েছে। আমার দেহটা সেখানেই পড়ে আছে। ওটায় আগুন ধরিয়ে দিলেই আমি মুক্তি পেয়ে যাব। আমার প্রতিশোধ শেষ, এবার আমার যাওয়ার পালা। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বল। আমিও শুনেছি আপনার নাকি অনেক সম্পত্তি লুকোনো রয়েছে। সেটা আপনি কাউকে বলে যাবেন না? বারিনবাবু খানিকটা হাসেন, তারপর বলেন, আছে তো, একটু আধটু নয়,
যক্ষের ধন লুকোনো আছে আমার বাড়ির দক্ষিণ কোণে নাট মন্দিরে। তবে তা খুঁজে পাওয়া সহজ নয়, পারলে খুঁজে নে। কিন্তু আমি কি করে? সেসব তোর ভাগ্যে থাকলে পাবি, নইলে পাবি না। আর শোন, নলিনী মাকে সাহায্য করিস আমার শ্রাদ্ধ শান্তির কাজে। আমি চাই আমার শ্রাদ্ধ ধুমধাম করে হোক। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাই। বারিনবাবুর দেহ আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে। শেষবার আমি জিজ্ঞাসা করি, আচ্ছা, যদি সম্পত্তি খুঁজে না পাই তাহলে কি করব? আপনি তো থাকবেন না, কাকে জিজ্ঞাসা করব? এ বললো থাকবো না, চলে আসিস এই বট গাছের কাছে। হয়তো আমি থাকতেও পারি। কিন্তু আপনার দেহ জ্বালিয়ে দিলে যে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর কেপন বারিন চক্রবর্তী আমি, এত সহজে মুক্তি নেই। যতদিন না আমার সম্পত্তি যোগ্য মানুষ পায়, আমি অন্য রূপে অন্যভাবে যক্ষের মতো আগলে রইব। আমি অনুভব করি আমার চারপাশের আষ্টে গন্ধটা আস্তে আস্তে কমে আসছে। তাড়াতাড়ি ওই ছাতিম গাছের তলায় গিয়ে বুড়োর দেহতে আগুন ধরাতে হবে, নইলে কে বলতে পারে আবার আবার হয়তো আমার ঘাড়েই চেপে বসবে।